প্রতিদ্বন্দ্বিতায় দেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। অভিনন্দন জানালেন চিফ হুইপ আব্দুস শহীদ। নতুন রাষ্ট্রপতির কাছে জাতির অনেক প্রত্যাশা থাকলেও পূরণ করতে পারবেন না বললেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী। প্রধানমন্ত্রী চাইলে সংকট দূর হবে। বিচার বিভাগের কাছে বন্দুক রেখে দেশ চালাচ্ছে সরকার, মন্তব্য হান্নান শাহ। হরতালের নামে জনদুর্ভোগ সৃষ্টি না করতে নাসিমের আহ্বান। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দায় দায়িত্ব ধনী দেশগুলোকে নিতে হবে, জলবায়ু পরিবর্তন সেমিনারে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আসমা আহমেদ নিপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আব্দুল হামিদকে রাষ্ট্রপতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে আব্দুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা না পড়ায় নির্বাচন কমিশন তাকে বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি ঘোষণা করে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে আব্দুল হামিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সরকার দলীয় চিফ হুইপ অধ্যক্ষ আব্দুস শহীদ। গৃহীত হওয়ায় এবং উক্ত পদের জন্য অন্য কোনো মনোনয়নপত্র দাখিল না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইলেন। নির্বাচনী আইনে যে বিধিবিধান আছে সেই অনুযায়ী তাকে আজকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আন্তরিকভাবে সবার পক্ষ থেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। প্রধানমন্ত্রীর এমন ঘোষণাই দেশের চলমান রাজনৈতিক সংকট দূর করতে পারবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান আরো বলেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নতুন রাষ্ট্রপতির কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও আব্দুল হামিদ অ্যাডভোকেট দলীয় লোক বিধায় কোনো প্রত্যাশাই পূরণ করতে পারবেন না। তবে নতুন রাষ্ট্রপতিকে একজন দক্ষ ও ভালো লোক বলে মন্তব্য করেন বি চৌধুরী। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের 2/3 আসন থাকায় কোর্টের রায়কে কেন্দ্র করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করার প্রথা সংবিধানে সংযোজন করায় দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করার দাবিতে হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আর এতে করে দেশের সাধারণ মানুষের অপূরণীয় ক্ষতি হচ্ছে। কিন্তু তাতে সরকার কিংবা বিরোধী দলের কি আসে যায়? কোনো কর্ণপাত করছেন না তারা। এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিভাবকের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আপনি প্রধানমন্ত্রী, আপনাকে এবার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা গ্রহণ করতে হবে। শুধুমাত্র একটি ঘোষণা, আমাদের যিনি সারা দেশের মুখপাত্র, মুরব্বী, কর্তা ব্যক্তি, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাশালী ব্যক্তি, তিনি একটি ঘোষণা দিবেন। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। প্রধানমন্ত্রী স্বয়ং একমাত্র ব্যক্তি, 3বার বললাম, এটা সমাধান করতে পারেন, আর কেউ পারবে না। দেশের সৃষ্ট সংকট উত্তরণে নতুন রাষ্ট্রপতি কোনো উদ্যোগ নেবেন কিনা এ প্রসঙ্গে বি চৌধুরী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির কাছে দেশের মানুষ এমন প্রত্যাশা করলেও তা সম্ভব নয়। যে আইনে, যে সংবিধান দ্বারা পরিচালিত রাষ্ট্রপতি কয়েকটা জিনিস ছাড়া কিছু করতে পারেন না। উনি একজন সজ্জন ব্যক্তি, আইন খুব ভালো বোঝেন, আর সংসদের আইন চমৎকার বোঝেন। একই সঙ্গে তিনি সত্যিকার আওয়ামী লীগের, এক কথায় শেষ। অর্থাৎ তার দল যা চাইবে তার বিরুদ্ধে যাওয়ার মতো কোনো সাহস তার হবে না। নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, অন্য কিছু বিরোধী দল নিয়ে সমস্যার উদ্ভব হয়, প্রথমে তাকে মাননীয় প্রধানমন্ত্রী অথবা সভানেত্রী তার সঙ্গে কথা বলে তারপর করতে হবে, এরা কিন্তু পারবেন না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম. হান্নান শাহ। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। হান্নান শাহ আরো বলেন, সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হলে আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাদের 15ই আগস্ট পরবর্তী অবস্থা হবে। আগামী 36 ঘণ্টার হরতাল শক্তভাবে সফল করতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা হান্নান শাহ। এই সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তারা দেশ পরিচালনা করছে। অন্যান্য যারা ওই মুখের সামনে নাম বলেন, আমি নামটা নিতে চাই না, তারা কোথায় যাবেন আমি সেটা জানি। 15ই আগস্ট 1975 সালে সেই পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতারা যে করে দিয়েছিলেন সেই গর্তের মধ্যে আবার তারা ঢুকিয়ে যাবেন, এটা আমার কোনো সন্দেহ নাই। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা ও সংবিধান সমুন্নত রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ফটিকছড়ির ঘটনা পুনরাবৃত্তি ঘোষণা দিয়ে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে বিএনপি। অপর এক আলোচনা সভায় হরতালের নামে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ফটিকছড়ির আদলে আক্রমণ করার যে আহ্বান জানানোর পরে বিএনপি আর গণতান্ত্রিক দলের অস্তিত্ব নাই, এটি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আপনি দেশপ্রেমিক যদি হন, এই হরতালের নামে যন্ত্রণা বন্ধ করবেন। দায়িত্ববান যদি হন, হরতাল নামে গাড়ি পোড়ানো বন্ধ করবেন। এই হরতাল বাংলা মানুষ করবে না। আমরা আহ্বান জানাবো দলের পক্ষ থেকে, 14 দলের পক্ষ থেকে আহ্বান জানাবো, আমার দোকানদার ভাইরা আপনার দোকান খুলে রাখুন, আমরা আপনাদের সাহায্য করবো, আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দায় দায়িত্ব ধনী দেশগুলোকে নিতে হবে। ঢাকায় জলবায়ু পরিবর্তন বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, কিছু ধনী মানুষের বিলাসী জীবনযাপনের জন্যই বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলার জন্য বিজ্ঞানভিত্তিক অর্থ জ্ঞান ভান্ডারে অবাধ প্রবেশাধিকার থাকতে হবে। 2500 কোটি টাকা, 350 মিলিয়ন ডলারের মার্কিন ডলারের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড আমরা গঠন করেছি। কাশিমপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আজ 11:30টার দিকে কাশিমপুর কারাগারের সিকিউরিটি ইউনিট থেকে বরকতুল্লাহ বুলু ও ইউনিট 2 থেকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মুক্তি পান। এরপরে দুপুর 12টার দিকে মুক্তি পান কাশিমপুর কারাগারের ইউনিট 1 থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হক আদালত থেকে জামিন পান বিএনপির নেতারা। রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের দায়ে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়েছিল। কুমিল্লা তিতাসের শাহপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে বিএনপির এক কর্মী মারা গেছে, আহত হয়েছে অন্তত 17 জন। তিতাস থানার পরিদর্শক জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার রাত থেকে ভোর পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিক্ষিপ্তভাবে ধাওয়া, পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের শাহ আলম ও উপজেলা বিএনপি সহসভাপতি ফারুক গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ, দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী ছাত্র শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের মুক্তির দাবিতে ছাত্র শিবিরের ডাকে চলছে 60 ঘন্টার হরতাল। সকাল 6টা থেকে শুরু হওয়া হরতাল চলবে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত। হরতালের শুরুতে নগরীর বিভিন্ন মোড়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থকরা। এ সময় পিকেটাররা রাস্তার মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে। শহরের ভেতরে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানসহ সব ধরনের দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ জামালপুর গণহত্যা দিবস। 1971 সালে 22শে এপ্রিল পাক বাহিনী জামালপুরে গণহত্যা চালায়। দিকপাইট থেকে জামালপুর শহর পর্যন্ত সব বাড়িঘর দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। নির্বিচার গণহত্যা চালায় হানাদার বাহিনী। 71-এর 26শে মার্চ ঢাকায় গণহত্যার পর জামালপুরের মুক্তিকামী জনতা ব্রিজ কালভার্ট ভেঙে গাছের গুড়ি ফেলে হানাদার বাহিনীর প্রবেশের পথ বন্ধ করার চেষ্টা করে। কিন্তু পাক বাহিনী বিমান যোগে হামলা করে নিরীহ মানুষের বর্বরচিতভাবে হত্যা করে। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান নিয়ন্ত্রিত লোগার প্রদেশে 9 জন তুর্কি পর্যটক সহ একটি হেলিকপ্টার আটক করেছে তালেবান জঙ্গিরা। 9 সদস্যের তুর্কি পর্যটকবাহী হেলিকপ্টারটি আফগানিস্তানের লোগার প্রদেশে আজরা জেলায় প্রবেশ করলে তালেবান জঙ্গিরা হেলিকপ্টারটিকে নামতে বাধ্য করে বলে জানা যায়। আটকের এই বিষয়টি তালেবানদের পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এদিকে জাতিসংঘ থেকে জানানো হয়েছে যে হেলিকপ্টারটি তাদের নয়। অপরদিকে আন্তর্জাতিক যৌথ বাহিনীর এক মুখপাত্র জানান, আটক তুর্কি পর্যটকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মিয়ানমারে জাতিগত সহিংসতায় রোহিঙ্গা মুসলিমদেরও উপর সে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটি বেসরকারি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। অন্যদিকে গত মার্চে মেঘটিলায় মুসলমান সম্প্রদায়ের উপর হামলার সময় পুলিশের নীরব দর্শকের ভূমিকা পালনের একটি ভিডিও চিত্র হাতে পাওয়ার ঘোষণা দিয়েছে বিবিসি। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। মিয়ানমারে জাতিগত সহিংসতায় রোহিঙ্গা মুসলমানদের জোর করে দেশ ত্যাগে বাধ্য করা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটি বেসরকারি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। ওই প্রতিবেদনে বলা হয় 2012 সালের মে ও অক্টোবর মাসে দুইটি জাতিগত সহিংসতার ফলে প্রায় 1,25,000 রোহিঙ্গা মুসলমানকে জোর করে তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। যারা এখনো সেদেশের আশ্রয় শিবিরে রয়েছে তাদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। জাতিসংঘের বর্ণনা মতে রোহিঙ্গা মুসলমানেরা পৃথিবীর সবচাইতে অবহেলিত সংখ্যালঘু সম্প্রদায়। পশ্চিম মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাসকারী রোহিঙ্গাদের সে দেশের নাগরিক বলে মানতে নারাজ মিয়ানমার সরকার। সেই কারণেই এইসব জাতিগত সহিংসতার সময় পুলিশ রোহিঙ্গা মুসলমানদের রক্ষার্থে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। গত মার্চে মেঘটিলায় মুসলমান সম্প্রদায়ের ওপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলার সময়ে পুলিশের নীরব ভূমিকার এমনই একটি ভিডিও চিত্র এসেছে বিবিসির হাতে। ওই হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়। এই সংবাদটি এমন এক সময় প্রকাশিত হচ্ছে যখন মিয়ানমারের ওপরে থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা আলোচনায় বসছেন। মার্জিয়া মান্নান, মাই টিভি। খেলা সংবাদ।
বাংলাদেশ গেমসের খবর। বাংলাদেশ গেমস সাঁতারের দ্বৈরথ অব্যাহত আছে বাংলাদেশ নৌবাহিনীর। দ্বিতীয় দিনের প্রথম 4 ইভেন্টে স্বর্ণ জিতেছে তারা। মেয়েদের বিভাগে প্রথম দিন বিকেএসপির দাপট থাকলেও আজ 3টি ইভেন্টে স্বর্ণ ছিনিয়ে নিয়েছে নৌবাহিনী। মেয়েদের 200 মিটার ফ্রি স্টাইলে নাজমা খাতুন, 200 মিটার ব্যক্তিগত মিডলে সোনা জেতে সোনিয়া আক্তার টুম্পা। এদিকে 400 মিটার রিলের পুরুষ মহিলা 2 বিভাগেই সোনা জেতে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ গেমসের নতুন ইভেন্ট টি20 ক্রিকেটের প্রথম ম্যাচে বরিশাল বিভাগকে 36 রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল খুলনা বিভাগ। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক মনির হোসেন। শুরুতে ব্যাট করে নাজমুস সাদাতের অপরাজিত ঝড়ো ইনিংসে 2 উইকেট হারিয়ে 174 রানের বড় স্কোর গড়ে খুলনা। 90 রানে অপরাজিত থাকে নাজমুস সাদাত। জবাবে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। 9 উইকেট হারিয়ে বরিশালের ইনিংস থামে 138 রানে। শেষ করব সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। অভিনন্দন জানালেন চিফ হুইপ আব্দুস শহীদ। নতুন রাষ্ট্রপতির কাছে জাতির অনেক প্রত্যাশা থাকলেও পূরণ করতে পারবে না বললেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী। প্রধানমন্ত্রী চাইলে সংকট দূর হবে। বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে দেশ চালাচ্ছে সরকার, মন্তব্য হামদান শাহর। হরতালের নামে জনদুর্ভোগ সৃষ্টি না করতে নাসিমের আহ্বান। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার দায় দায়িত্ব ধনী দেশগুলোকে নিতে হবে, জলবায়ু পরিবর্তন সেমিনারে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশের 9 জন তুর্কি পর্যটক সহ একটি হেলিকপ্টার আটক করেছে তালেবান জঙ্গিরা। এবং বাংলাদেশ গেমস সাঁতারে দৌড় অব্যাহত বাংলাদেশ নৌবাহিনীর। ক্রিকেট বরিশালকে হারিয়ে সেমিফাইনালে খুলনা। বার্তাকক্ষ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আসমা আহমেদ নিতা। জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।